16ই ডিসেম্বর ক্যালেন্ডারের পাতায় এই দিনটি আসতেই প্রতিটি বাঙালির ধমনীতে এক অদ্ভুত শিহরণ জাগে। বিজয়ের আনন্দ, স্বজন হারানোর বেদনা আর নতুন মানচিত্র পাওয়ার গৌরব, সব মিলে ডিসেম্বর আমাদের অস্তিত্বের মাস। কিন্তু বিজয়ের এই উল্লাসের মাঝেই গত কয়েক দশক ধরে একটি নীরব বিতর্ক আমাদের ইতিহাসের পাতায় উকি দিচ্ছে। আমরা যখন বলি মহান মুক্তিযুদ্ধ, তখন সীমান্তের ওপার থেকে এমনকি আন্তর্জাতিক অনেক মিডিয়াতেও এই যুদ্ধকে ট্যাগ করা হয় 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ বা থার্ড ইন্দো পাক ওয়ার হিসেবে। ভারতের বিজয় দিবসে যখন তাদের সেনা সদস্যদের বীরত্বের কথা বলা হয়, তখন অজান্তেই আমাদের 30 লক্ষ শহীদের আত্মত্যাগ কিছুটা ম্লান হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা ডুব দেব ইতিহাসের সেই গভীর অতলে। আমরা জানব কেন মার্চ থেকে নভেম্বর পর্যন্ত দীর্ঘ 8 মাস একাই লড়ে গেল বাঙালি, কেন ভারত সরাসরি যুদ্ধে জড়াতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করল। তাজউদ্দিন আহমেদের সেই প্রবাসী সরকার, মুজিব বাহিনী বনাম নিয়মিত বাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং জেনারেল ওসমানীর অনুপস্থিতিতে আত্মসমর্পণের দলিল। কেন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করল ইন্ডিয়ান বাহিনীর কাছে? সবকিছুর ব্যবচ্ছেদ করব আজকের এই এপিসোডে। 1971 সাল, এটি কি শুধুই ভারতের স্ট্র্যাটেজিক বিজয় ছিল, নাকি এটি ছিল 7.5 কোটি মানুষের এক অদম্য জনযুদ্ধ? চলুন ইতিহাসের ধুলো ঝেড়ে সত্যটা খুঁজে বের করি। যুদ্ধের চূড়ান্ত পরিণতি ডিসেম্বরে হলেও এর বীজ কিন্তু রোপণ করা হয়েছিল অনেক আগেই। 1947 সালে দেশভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণে বাঙালির পেট দেয়ালে ঠেকে গিয়েছিল। কিন্তু ক্লাইম্যাক্স শুরু হয় 1970-এর নির্বাচনে। আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পরও ক্ষমতা হস্তান্তরে যখন টাল বাহানা শুরু হলো, তখন বাঙালি বুঝে গিয়েছিল অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। 1971 সালের 1 মার্চ ইয়াহিয়া খান যখন জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলেন, তখন ঢাকার রাজপথ বারুদে পরিণত হলো। কিন্তু লক্ষ্য করুন, তখনও কিন্তু যুদ্ধের দামামা বাজেনি, বেজেছিল প্রতিরোধের সুর। এই সময়টিতে ছাত্র ও যুব সমাজের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে একটি বিষয় খুব পরিষ্কার করা দরকার। আওয়ামী লীগের মতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে স্বাধীনতার পরোক্ষ ঘোষণা দিলেও 3রা মার্চ পল্টন ময়দানেই কিন্তু স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিল। তৎকালীন ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব এবং আব্দুল কুদ্দুস মাখন, যাদের বলা হতো 4 খলিফা, তারাই মূলত সাধারণ মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। 23শে মার্চ পাকিস্তান দিবসে যখন সারা দেশে পাকিস্তানের পতাকার বদলে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উড়ল, তখন বিশ্ববাসী পরিষ্কার বার্তা পেয়ে গেল পূর্ব পাকিস্তান আর নেই, জন্ম হতে যাচ্ছে বাংলাদেশের। এই যে মনস্তাত্ত্বিক বিজয়, এই যে আপামর জনতার মানসিক প্রস্তুতি, এখানে কি ভারতের কোনো ভূমিকা ছিল? না, এটি ছিল একান্তই বাঙালির নিজস্ব রাজনৈতিক ও স্বাধিকার আন্দোলনের ফসল। 25শে মার্চ রাত, অপারেশন সার্চলাইট। পাকিস্তানি সেনাবাহিনী ভেবেছিল কামানের গর্জনে বাঙালিকে স্তব্ধ করে দেবে, কিন্তু তারা ভুল ছিল। বাঙালি স্তব্ধ হয়নি, বরং তারা রুখে দাঁড়িয়েছিল। রাজারবাগ পুলিশ লাইন থেকে শুরু করে পিলখানা বাঙালি পুলিশ ও ইপিআর সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তোলে। এরপরের ইতিহাস আমাদের সবার জানা, কিন্তু এখানে একটি সূক্ষ্ম গ্যাপ আছে যা অনেকে এড়িয়ে যান। 25শে মার্চ থেকে শুরু করে এপ্রিল, মে, জুন, এই সময়টাতে কিন্তু ভারত সরাসরি কোনো যুদ্ধ করেনি। তাহলে এই সময়টাতে কারা লড়ল? উত্তরটা হলো বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিদ্রোহী বাঙালি সেনারা। মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা কিংবা খালেদ মোশাররফ, শফিউল্লাহদের মতো সেক্টর কমান্ডারদের নেতৃত্বে যে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়েছিল, তা ছিল সম্পূর্ণ দেশীয় রিসোর্সে। লুঙ্গি পরা কৃষক, স্কুলের ছাত্র, কামার, কুমোর সবাই তখন মুক্তিযোদ্ধা। একে কি কোনোভাবে ভারত পাকিস্তান যুদ্ধ বলা চলে? এটি ছিল পিওর জনযুদ্ধ। পাকিস্তান আর্মি গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়েছে, কিন্তু মানুষের মনোবল ভাঙতে পারেনি। আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত একটি প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে 303 রাইফেল আর বাঁশের লাঠি নিয়ে যে প্রতিরোধ গড়ে উঠেছিল, তার কৃতিত্ব শুধুই এই বাংলার মানুষের। যুদ্ধ শুধু মাঠে হয় না, যুদ্ধ হয় টেবিলে এবং কূটনীতিতেও। আর এই জায়গাতেই দৃশ্যপটে আসেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। তিনি ছিলেন দূরদর্শী। তিনি বুঝতে পেরেছিলেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এবং আন্তর্জাতিক সমর্থন ছাড়া পাকিস্তান সেনাবাহিনীকে হারানোটা অসম্ভব।
10 এপ্রিল সরকার গঠন এবং 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ। এই পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাজউদ্দিন আহমদ জানতেন এই যুদ্ধকে যদি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে পাকিস্তান ব্র্যান্ডিং করতে পারে তবে বিশ্ববাসীর সাহায্য পাওয়া যাবে না। তাই দরকার ছিল একটি বৈধ সরকার, কারণ একটি নির্বাচিত সরকার যখন অন্য দেশের কাছে সাহায্য চায় তখন তা আন্তর্জাতিক আইনে বৈধতা পায়। তিনি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন। ইন্দিরা গান্ধীও বুঝতে পেরেছিলেন এটি ভারতের জন্য এক সুবর্ণ সুযোগ। পাকিস্তানের দুই অংশের ভৌগোলিক দূরত্ব এবং পূর্ব পাকিস্তানের এই বিদ্রোহ ভারতের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করার সেরা সময়। কিন্তু ভারত চাইলেই হুট করে যুদ্ধে জড়াতে পারত না। কেন? তার কারণটাও জিওপলিটিক্যাল। অনেকের মনে প্রশ্ন জাগে, ভারত যদি আমাদের এতই বন্ধু হবে তবে মার্চ এপ্রিলে কেন তারা তাদের সেনাবাহিনী পাঠালো না? কেন ডিসেম্বরে 3 তারিখ পর্যন্ত অপেক্ষা করল? এর পেছনে রয়েছে এক বিশাল আন্তর্জাতিক সমীকরণ। 1971 সালে বিশ্ব রাজনীতি দুই ভাগে বিভক্ত ছিল। একদিকে আমেরিকা ও চীন, যারা পাকিস্তানের পক্ষে, অন্যদিকে রাশিয়া মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যারা আবার ভারতের পক্ষে। আমেরিকা ও পাকিস্তানের মধ্যে এমন একটি সামরিক চুক্তি ছিল যে পাকিস্তান যদি অন্য কোনো দেশের দ্বারা আক্রান্ত হয় তবে আমেরিকা সরাসরি পাকিস্তানের সাহায্যে এগিয়ে আসবে। ভারত জানত তারা যদি আগে আক্রমণ করে তবে আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে, আর চীনও উত্তরের সীমান্ত দিয়ে ভারত আক্রমণ করতে পারে। বিশেষ করে শীতকালের আগে হিমালয়ের গিরিপথগুলো খোলা থাকে, যা চীনের মুভমেন্টের জন্য বেশ সুবিধাজনক। তাই ইন্দিরা গান্ধী ধৈর্য ধরলেন। তিনি বিশ্ব জনমত গঠনের জন্য পৃথিবী চষে বেড়ালেন। তিনি বোঝাতে চাইলেন বাংলাদেশে যা হচ্ছে তা গণতন্ত্রের হত্যা এবং গণহত্যা। ভারত শুধু মানবিক কারণে 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তাজউদ্দিন আহমেদের সরকার এবং ইন্দিরা গান্ধীর এই যৌথ কূটনীতি পাকিস্তানকে কোণঠাসা করে ফেলেছিল। ভারত অপেক্ষা করছিল শীতের জন্য, যখন হিমালয়ের বরফে চীনের রাস্তা বন্ধ হয়ে যাবে এবং পাকিস্তান ভুল করে আগে আক্রমণ করবে। আর ঠিক সেটাই ঘটেছিল 3রা ডিসেম্বর। মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি কম আলোচিত অধ্যায় হল অভ্যন্তরীণ কোন্দল। আমরা সবাই জানি জাতি হিসাবে আমরা এক হয়ে লড়েছিলাম, কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে সবকিছু কি মসৃণ ছিল? একদমই না। তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত প্রবাসী সরকারকে অনেকে মেনে নিতে পারেননি। বিশেষ করে যুবনেতা শেখ ফজলুল হক মনি এবং সিরাজুল আলম খানের মতো প্রভাবশালী ছাত্রনেতারা মনে করতেন যুদ্ধের নেতৃত্ব তাদের হাতেই থাকা উচিত। নূরে আলম সিদ্দিকী তার আমার গেছে যে দিন বইয়ে উল্লেখ করেছেন কিভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর প্রত্যক্ষ মদদে একটি বিশেষ বাহিনী গড়ে তোলা হয়, যার নাম ছিল মুজিব বাহিনী। এই মুজিব বাহিনী প্রবাসী সরকারের বা সেনাপ্রধান জেনারেল ওসমানীর সরাসরি কমান্ডের বাহিরে ছিল। প্রশ্ন জাগে, কেন ভারত আলাদা করে এই বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দিল? অনেক বিশ্লেষক মনে করেন ভারত ভবিষ্যতের কথা চিন্তা করে এই কাজটি করেছিল। যদি কোনো কারণে তাজউদ্দিন সরকার ব্যর্থ হয় বা তারা ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে এই মুজিব বাহিনীকে ব্যবহার করে বাংলাদেশে ভারতের প্রভাব বজায় রাখা হবে। এই অভ্যন্তরীণ বিভেদ এবং সমান্তরাল বাহিনী গঠন যুদ্ধের গতিকে কিছুটা হলেও স্লথ করেছিল। কিন্তু সাধারণ মুক্তিযোদ্ধারা এসব রাজনীতির ঊর্ধ্বে ছিলেন। তাদের লক্ষ্য ছিল একটাই, স্বাধীন বাংলাদেশ। অবশেষে এলো সেই মাহেন্দ্র খান। 3রা ডিসেম্বর 1971 পাকিস্তান বিমান বাহিনী ভারতের বিমান ঘাঁটিতে হামলা চালালো। ভারত যা চাচ্ছিল পাকিস্তান ঠিক সেই ফাঁদেই পা দিল। এবার ভারতের সামনে আর কোনো বাধা রইল না। তারা বিশ্বকে বলল, আমরা আক্রান্ত, তাই আমরা আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করছি। গঠিত হলো বাংলাদেশ ভারত যৌথ কমান্ড বা মিত্র বাহিনী। কিন্তু মনে রাখবেন 3রা ডিসেম্বরের আগেই কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধারা গেরিলা হামলার মাধ্যমে পাকিস্তান বাহিনীকে নাস্তানাবুদ করে ফেলেছিল। ব্রিজ ভাঙ্গা, সাপ্লাই লাইন কেটে দেওয়া এবং মানসিকভাবে তাদের বিপর্যস্ত করার কাজটাও বাঙালিরাই করেছিল। ভারতীয় সেনাবাহিনী যখন প্রবেশ করল তখন তারা অনেকটা কেক ওয়াক এর মতো এগিয়ে গেল, কারণ তাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারাই। মাত্র 13 দিনের যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ধসে পড়ল। কেন? কারণ এটি কোনো প্রথাগত যুদ্ধ ছিল না। এটি ছিল এমন এক যুদ্ধ যেখানে প্রতিটি গাছ, প্রতিটি নদী এবং প্রতিটি মানুষ পাকিস্তানি সেনাদের শত্রু ছিল। 16 ডিসেম্বর বিকেলবেলা রেসকোর্স ময়দান, 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করছে পাকিস্তান।
কিন্তু ইতিহাসের সেই বিখ্যাত ছবিতে আমরা কাকে দেখি? আমরা দেখি পাকিস্তানের জেনারেল নিয়াজি এবং ভারতের জেনারেল জগৎজিৎ সিং অরোরাকে। প্রশ্ন হলো, আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী কোথায় ছিলেন? এই বিষয়টি নিয়ে আজও বিতর্ক হয়। অফিসিয়াল ব্যাখ্যা হলো, জেনারেল ওসমানী তখন সিলেটে যুদ্ধক্ষেত্রে ছিলেন এবং তার হেলিকপ্টারে হামলা হয়েছিল বলে তিনি পৌঁছাতে পারেননি। কিন্তু নূর আলম সিদ্দিকী সহ অনেক বিশ্লেষকের মতে এটি ছিল ভারতের একটি সূক্ষ্ম চাল। ভারত চেয়েছিল আত্মসমর্পণের দলিলটি এমনভাবে হোক যেন এটি ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধের সমাপ্তি। দলিলে লেখা ছিল পাকিস্তান বাহিনী মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে। ভারত চেয়েছিল এই যুদ্ধের পুরো ক্রেডিট নিতে এবং বিশ্বকে দেখাতে যে এটি তাদেরই বিজয়। জেনারেল ওসমানী হয়তো এই অপমানে বা ক্ষোভে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাননি। বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। পাকিস্তান চেয়েছিল ভারতের কাছে আত্মসমর্পণ করতে, কারণ তারা মুক্তি বাহিনীর হাতে ধরা পড়লে তাদের প্রাণ নিয়ে শঙ্কা ছিল। তাদের ভয় ছিল বাঙালিরা তাদের গণহত্যার প্রতিশোধ নেবে। তাই জেনেভা কনভেনশনে দোহাই দিয়ে তারা ভারতীয় সেনাবাহিনীর আশ্রয়ে চলে যেতে চেয়েছিল, আর ভারতও সেই সুযোগটি নিয়েছিল। ভিডিও শুরুতে যে প্রশ্নটি করেছিলাম তার উত্তরে ফিরে আসা যাক। 1971 কি ভারত পাকিস্তান যুদ্ধ ছিল? টেকনিক্যালি বা সামরিক নথিপত্রে হয়তো ভারত এটাকে তাদের বিজয় হিসেবেই দেখাতে চাইবে। আন্তর্জাতিক রাজনীতিতে হয়তো একে থার্ড ইন্দো পাক ওয়ার বলা হবে। কিন্তু ইতিহাসের সত্য হলো, এই যুদ্ধ ছিল বাংলাদেশের মানুষের। ভারত আমাদের সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে, অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে এবং শেষমেশ কিছুটা রক্তও দিয়েছে। তাদের এই অবদান আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। কিন্তু মনে রাখতে হবে, ভারত তাদের নিজস্ব জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার কথা ভেবেই এই সাহায্য করেছিল। পাকিস্তান ভেঙে যাওয়াটা তাদের জন্য ছিল বড় এক স্বস্তি। কিন্তু যে কৃষক তার লাঙ্গল ফেলে স্টেন গান হাতে তুলে নিয়েছিল, যেই মা তার সন্তানকে যুদ্ধে পাঠিয়েছিলেন, যেই বোন তার সম্ভ্রম হারিয়েছিলেন, তাদের ত্যাগের নামই বাংলাদেশ। দীর্ঘ 9 মাস যদি বাঙালিরা মাটি কামড়ে পড়ে না থাকত, তবে ভারতের পক্ষেও 10 দিনে দেশ স্বাধীন করে দেওয়া সম্ভব হতো না। তাই ডিসেম্বরে বিজয় কোনো দয়া বা দান নয়, এটি কারো একার বিজয় নয়, এটি একটি যৌথ প্রয়াস, যেখানে মূল চালিকা শক্তি ছিল বাঙালির অদম্য সাহস। ভারতের নরেন্দ্র মোদী বা অন্য কেউ কি টুইট করলেন তা নিয়ে আমাদের ইতিহাসের সত্য পরিবর্তিত হবে না। 1971 সাল কোনো দুই দেশের সীমান্ত বিরোধ ছিল না, এটি ছিল মানবতা ও স্বাধীনতার পক্ষে এক মহাকাব্যিক জনযুদ্ধ। আর এই যুদ্ধের মহানায়ক এদেশের সাধারণ মানুষ। প্রিয় দর্শক, মুক্তিযুদ্ধের এই গভীর বিশ্লেষণটি আপনাদের কাছে কেমন লাগলো? আপনি কি মনে করেন আত্মসমর্পণের সময় বাংলাদেশের ভূমিকা আরও জোরালো হওয়া উচিত ছিল? মুজিব বাহিনী সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। ইতিহাসের এমন সব অজানা অধ্যায় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিজয়ের অহংকার বুকে ধারণ করুন। আল্লাহ হাফেজ।